বাংলাদেশের বর্তমান সরকারকে আমরা অবৈধ সরকার মনে করি। ওটা সরকারই নয়। সে সরকার তারা বলেছেন। বাংলাদেশ সরকার মানে কি? তাদের জোর করে কেউ চেয়ারে এসে বসে দাবি করছেন তিনি সরকার। তার তো মানুষের ভোটে তিনি দিতে আসেননি যে তাকে গুরুত্ব দিতে হবে। যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, যেটুকু দেওয়া হয়েছে সেটুকুই যথেষ্ট। এর বেশি দেওয়ার কোনো কথা নয়। এবার নির্বাচনের মাধ্যমে যে সরকার আছেন তাকে ভারত যথারীতি গুরুত্ব দেবেন। তার কথা শুনবেন। যিনি নির্বাচিত হয়ে আসবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এবার লক্ষ্য করে আপনি যেটা কথাটা বলছেন, এই কথাগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের আগে পর্যন্ত। ভারতের জাতীয় প্রেস ক্লাবে যখন অনুষ্ঠান হয়েছে তখনও কিন্তু শেখ হাসিনা আসেননি, কিন্তু অন্য নেতারা ছিলেন। সেটা সম্পর্কেও কিন্তু সেখানেও তীক্ষ্ণ সমালোচনা হয়েছে ইউনূসের। কিন্তু সেটার পরে কিন্তু বাংলাদেশ সরকার থেকে কোনো মন্তব্য করা হয়নি বা তারা ভেবেছেন যে মন্তব্য করে কোনো লাভ নেই। আমার মনে হয় শেখ হাসিনা সম্পর্কে যেটা হয়েছে এটাতেও বাংলাদেশ সরকার কোনো মন্তব্য করছেন বলে আমরা মনে করছি না, এবং তারা হয়তো করবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পূর্ণিয়ার ভিউ এ আমাদের একাধারে দুটি চ্যানেলে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি আপনাদের সবার পছন্দের, সবার প্রিয়, যার বিশ্লেষণের জন্য আপনারা সবসময় অপেক্ষা করেন। আমরা খুবই অনুভব করি যারা গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি। দাদা নমস্কার আপনাকে, এবং বাংলাদেশের দর্শক আপনাকে অসাধারণ রকম গ্রহণ করেছেন। সবগুলো চ্যানেল, সবগুলো ইউটিউব, সবগুলো টেলিভিশনে। দাদা আমাদের জানার আগ্রহের কাছ থেকে আমরা জানি যে আপনি এর আগে বলেছিলেন যে আপনি দিল্লি থেকে কলকাতায় এসেছেন, তবে দিল্লির খোঁজ খবর আপনার নখদর পড়ে। গতকাল দিল্লিতে একটি প্রেস কনফারেন্স নিয়ে আপনি প্রথম আমাদেরকে জানিয়েছিলেন প্রেস কনফারেন্সে শেখ হাসিনার কথা বলার কথা ছিল। আমাদের কাছে যেটা আলোচ্য বিষয়, কারণ বাংলাদেশে আইন মানতে গেলে শেখ হাসিনা কি বলেছেন বক্তব্য প্রচার করা আমাদের জন্য নিষেধ। তবে সেখানে হঠাৎ করে আওয়ামী লীগের সময়ে আলোচিত অনেক নেতৃবৃন্দকে তাদেরকে প্রকাশ্যে আসতে দেখা গেছে, যেটা এর আগে ওভাবে দেখা যায়নি। টুকটাক হয়তো হাসান মাহমুদ বা আসাদুজ্জামান কামাল বা কাউকে যদি দেখা যেত, সেগুলো ভিডিও পেলেও বাংলাদেশের মানুষ দেখতো যে এদেরকে দেখা গেছে। কিন্তু কালকে তারা আনুষ্ঠানিকভাবে সামনে এসছেন। এইটা কি কোনো সিগন্যাল, কোনো ইঙ্গিত? এবং এর সাথে ইন্ডিয়া সরকার তাদের কি কোনো মৌন সমর্থন আছে কিনা? প্রথম কথা হচ্ছে যেটা অনেকেই জানতে চাইছেন যে এটা ভারত সরকার অনুমতি দিচ্ছেন কিনা, অর্থাৎ আগে যেটা তারা করতেন না সেটা এখন যে করতে পারছেন, সেই রহস্যটা কি? রহস্যটা হলো আর কিছুই না, সেটা হচ্ছে ভারত সরকার এখন কোনো বাধা দিচ্ছেন না। আমি অনুমতি তারা চাইছেন ভারত সরকারের কাছে, এরকম তথ্য আমার কাছে জানা নেই, কিন্তু আমি এটা বুঝতে পারছি অনুষ্ঠানগুলো সম্ভব হতো না যদি ভারত সরকার না চাইতো। কিন্তু কেন চাইছেন? তার কারণ হচ্ছে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া 22শে জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে, এবং শেখ হাসিনার যেটা উপস্থিতি, যেটা অডিওর মাধ্যমে, সেটা 23শে জানুয়ারি। এখন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তারা মনে করেন সমস্ত রাজনৈতিক দলের সক্রিয়ভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত। সেটাই গণতন্ত্রের প্রধান নিদর্শন। যারা করতে দেন না তারা গণতান্ত্রিক রাষ্ট্র নয়। সেইটা করতে দেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম, নির্বাচন কমিশন দ্বারা নিষিদ্ধ, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু একটি বৃহত্তম রাজনৈতিক দল, যাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা যাদের কারণে এসছে, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখাটা একটা অগণতান্ত্রিক কাজ। সেই কারণে যেমন বিএনপি, জামায়াত, অন্যান্য দল বাংলাদেশে প্রচার করছেন, তেমনি আওয়ামী লীগ তো ইউকে ধরুন বা আমেরিকাতে তাদের কোনো নিষেধাজ্ঞা নেই। সেখানে তারা প্রকাশ্য রাজপথে আন্দোলন করেছে। প্রকাশ্য রাজপথে আপনার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। এমনকি ছাত্র নেতা যারা গিয়েছিলেন, এনসিপি উপদেষ্টা, তার বিরুদ্ধেও বিক্ষোভ দেখিয়েছিলেন। সেগুলো কোনোটাতেই কিন্তু অদ্ভুতভাবে যে কোনো কারণেই হোক ইউনূস সরকার সেগুলো কিন্তু প্রতিবাদ করেনি। কিন্তু ভারতে কোনো ঘটনা ঘটলেই তারা কিন্তু প্রতিবাদ করে। ভারতের ভৌগোলিক সীমানায় তো ভারতে তো আওয়ামী লীগ নিষিদ্ধ নয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে শেখ হাসিনা যখন ভারতে আসেন যে 5ই আগস্ট, সেই সময় তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা পেন্ডিং বকেয়া ছিল না। তিনি তখন অপরাধী বা অভিযুক্ত হিসাবেও তিনি ভারতে আসেননি। তিনি একজন বলা যেতে পারে যে খুবই নির্যাতিত একজন প্রধানমন্ত্রী, এবং যার প্রাণের আশঙ্কা রয়েছে, প্রাণ ভয়ের আশঙ্কা রয়েছে। সে কারণে তাকে ভারত আশ্রয় দিয়েছিল। ফলে তিনি যদি এখন সেই নির্বাচনী প্রক্রিয়ায় যে কোনোভাবেই অংশগ্রহণ করতে চান,
তা আমার মনে হচ্ছে ভারত সরকার মনে করছেন যে তাতে বাধা দেওয়াটা অনুচিত আর কি। আর দ্বিতীয়ত আপনি জানেন যে আমি এটাও বলি আপনাকে, অনেকেই মনে করছিলেন, আমার প্রথম কথা থেকে অনেকে বিভ্রান্ত হয়েছিলেন যে তিনি বাংলাদেশের লোকেরাই নিজেরাই যুক্ত করে দিয়েছিল আমার ব্যাখ্যাকে যে সশরীরে আসবেন, যেটা আমি বলিনি। ভিডিও আসবে না আমি বলিনি, এমনকি অডিও আসবে না আমি বলিনি। কিন্তু আজ আমি বলছি আগামী 12ই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, এরপরে হয়তো ভিডিওতে শেখ হাসিনাকে দেখতে পাবেন। এটা দিনক্ষণ তৈরি হয়নি, কিন্তু তিনি আসবেন। এবং তাতে তখন যদি ভারত সরকার মনে করেন যে না, যে প্রথমে ভাবা হচ্ছিল যে একটা নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে, কারণ যারা সাইবার অপরাধী তারা খুব সহজেই, তারা অনেক বেশি স্মার্ট, তারা এমনকি রাষ্ট্রযন্ত্রের থেকেও স্মার্ট, তারা অনেক খুব সহজেই সেই অঞ্চলটা, আজকে যেমন আমি যেখান থেকে বলছি আপনি নেহাত বলে দিয়েছেন তাই, নাহলে অনেকেই যারা লক্ষ্য রাখবে তারা বুঝতে পারবে, ধরে ফেলতে পারবে যে আমি কোন জায়গায় আছি। আজকালকার দিনে এইগুলো গোপন রাখা যায় না। আপনার টেলিফোন থেকে, মোবাইল থেকে যদি আপনি কথা বলেন কার্যক্রম, মোবাইলের আপনার লোকেশন জানাটা কোনো ব্যাপার না, কারণ আপনি যে টাওয়ারে আছেন সেই টাওয়ারটা থেকে জানা যাবে, আমি কোন টাওয়ারের নিচ থেকে কথা বলছি সেটা জানা যায়। ফলে সেই কারণে এখন সিদ্ধান্ত হচ্ছে যে ওইটা নিরাপত্তা জনিত যে ব্যবস্থাটা, সেটা অডিওতে যিনি বলছেন সেই অডিওতেও এখন রেকর্ড করে বলেছেন, কারণ যেহেতু সরাসরি লাইভ নয়। কারণ ভিডিওর ক্ষেত্রেও এরকম একটা ভিডিও রেকর্ডিং লাইভ করে হয়তো দিতে পারেন, সরাসরি ভিডিওতে বলবেন এ কথা আমি বলছি না, কিন্তু ভিডিওটা রেকর্ডিং এর মাধ্যমে হতে পারে আগামী দিনে। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া উঠছে, ধীরে ধীরে তুঙ্গে উঠছে, প্রচার হচ্ছে। এটাই আপাতত আমার কাছে মনে হয়। হ্যাঁ, আপনি যেটা বলেছেন শেষ কথা যেটাই বলি যে ইয়েস, নিশ্চিতভাবে ভারত সরকারের সম্মতি, নীরব সম্মতি রয়েছে, তাই শেখ হাসিনা এই কাজগুলো করতে পারছেন। আমার এখানে জানার আছে যে ঠিক আছে, ভারত সরকার তার দিক থেকে দৃষ্টি দিচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু ধরেন সবকিছু পরে বলা হয় দুই দেশের সমস্যার সমাধান করা হোক, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সম্পর্কটা ভালো করা উচিত, ভারতও বলে, ভারতের আনুষ্ঠানিকভাবে বলে যে আমরা সম্পর্কটা ডেভেলপ করতে চাই। সে জায়গায় বাংলাদেশ যখন অফিসিয়ালি কমপ্লেন করছে যে আপনারা কেন ইন্টারভিউ দিতে দিচ্ছেন, কেন তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এখন আবার উল্টো বরঞ্চ প্রেস কনফারেন্স অ্যালাউ করা হচ্ছে, এইটা কি বাংলাদেশ সরকারকে টোটালি ডিনাই করা না যে না তাহলে আমরা তাদের কোনো কথাই এবং এবং খুবই আমার কাছে একটি মানে নতুন জিনিস লক্ষ্য করলাম, যে যেটা আগে দেখিনি কখনো, যে বাংলাদেশে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তিনি যাবৎ ভারতের বিভিন্ন অঞ্চলে সফর করছিলেন, যাচ্ছিলেন, চাইছিলেন যে ভারত বাংলাদেশে নানা রকম সফট ডিপ্লোমেসির মাধ্যমে তিনি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা, তৈরি করছিলেন। এখন ইলেকশনের মুখে সেটা হয়তো সম্ভব নয়, তবুও তিনি গতকাল বোধহয় চণ্ডীগড়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে, সেখানকে আমি দেখলাম একদল ছাত্র তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা বাঙালি এই স্লোগান দিয়েছেন, এবং সেটা তার উদ্দেশ্যেই দিয়েছেন আর কি। এটা একটা নতুন ঘটনা আর লক্ষ্যে পড়লো, যার ভিডিওটাও আমি পেয়েছি আর কি। সেটা আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ধীরে ধীরে ভারতেও একটা বর্তমান সরকারের বিরোধী একটা মনোভাব এবার ক্রমশ প্রকাশ হতে শুরু করেছে আর কি। আমরা, হ্যাঁ সেটা আমি দেখেছি, উনি কয়েকজন ধর্মীয় গুরুর সঙ্গে দেখা করেছেন কয়েকদিন আগে, ব্যাঙ্গালোরের কাছে দেখলাম, ব্যাঙ্গালুরুতে দেখা করেছেন। দাদা আমি ভিন্ন একটা টপিকে এসেছি, বাংলাদেশে খুব জোর আলোচনা আজকে আজকে আলোচনা বাংলাদেশে এখন যারা ইলেকশনে একটিভ রাজনৈতিক পলিটিক্যাল পার্টি, সেটা হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামী। জামাত ইসলামী অভিযোগ করছে যে বিএনপি ভারতের সঙ্গে আপোষ করেছে। আবার ওয়াশিংটন পোস্ট নিউজ করেছে যে আমেরিকা জামাতের সঙ্গে গভীর বন্ধুত্ব করতে যাচ্ছে, আমেরিকা মনে করে জামাত ক্ষমতায় আসতে পারে। ব্যাপারটা কি এরকম হয়ে যাচ্ছে যে ভারত বিএনপি কে চায়, আমেরিকা জামাতকে চায়, এবং ভারত ওই ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী কিন্তু ভারত এবং আমেরিকার এখানে একটা দ্বন্দ্বের কথা স্পষ্ট উঠে আসছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমেরিকা কিন্তু আপনি দেখুন, আমি যতদূর বলেছি আপনাদের অন্য বিভিন্ন জায়গাতেও বলেছি, 2018-র পর থেকে আমেরিকা জামায়াত সম্পর্কে তাদের নীতি পরিবর্তন করে, এবং বাংলাদেশ মিশনেও এখনো এখনো একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যিনি বাংলাদেশি, তিনি জামায়াত ইসলামের, তিনি সেখানে পোস্টেড আছেন, এবং যার 40 জন 42 জনের মতো শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ এরকম লোককে ভারতীয় আমেরিকান এম্বাসিতে তাদের নানাভাবে যুক্ত করা হয়েছিল আর কি। কিন্তু জুলাইয়ের এই বিপ্লবের পর তাদেরকে আবার সরিয়ে ভিন্নত্র নিয়ে যাওয়া হয়েছে।
সম্প্রতি যে ব্রিটিশ হাই কমিশনার তিনি সব থেকে দীর্ঘদিন বাংলাদেশে আছেন, বাংলাদেশের নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত আসার আগে থেকেই, ভারতেও যিনি এসেছেন তারও আগে থেকে তিনি ওখানে আছেন। এবং তিনি যখন ঢাকা যান বছরখানেক আগে, তখন তিনিও দিল্লিতে প্রথম ভারতীয় কিছু সাংবাদিকদের সঙ্গে দেখা করতে চেয়ে তার মনোভাব বুঝতে চেয়েছিলেন। তিনি বুঝতে চাইছিলেন যে ভারত কি ভাবছে বাংলাদেশ সম্পর্কে। আমিও সেটাতে আমন্ত্রিত ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি সেদিন শারীরিকভাবে অসুস্থ হওয়াতে তার সঙ্গে দেখা করতে পারিনি। এবারও তিনি যে এসেছিলেন, এবার অবশ্য আমি আমন্ত্রণ পাইনি, কিন্তু অন্য অনেকেই গিয়েছিলেন। তিনি একটা রাউন্ড টেবিল বৈঠক করেছিলেন। তার কথা থেকেও যেটা বেরিয়ে এসছে যে তারা চাইছেন যে একটা বিএনপি জামায়াত জোট বাংলাদেশের সরকারে ক্ষমতায় আসুক, যদিও তার ঝোঁকটা কিন্তু জামায়াতের দিকেই বাড়ে। তিনি বলেছেনও যে কথা সেই গোল টেবিলে, যে জামায়াত আগের মতো জামায়াত আর নেই, জামায়াত পরিবর্তন করেছে নিজেদের। তখন কেউ হয়তো তাকে বলেছেন, কিন্তু এই জামায়াত তো নারী বিদ্বেষী, তারা তো নারী ক্ষমতায়নের বিরোধী। সেক্ষেত্রে কিন্তু খুব স্পষ্ট কোনো জবাব দেননি সারাকু। এবং সারাকুকের এই গোটা মিশনটাই ছিল যে এটা ভারতের মনোভাব বোঝা নির্বাচনের আগে, শুধু একমাত্র সেই কারণে তিনি ভারতে এসেছিলেন। কিন্তু সম্পূর্ণ একটা প্রোটোকল লঙ্ঘিত বিষয়, একটি অন্য দেশে নিযুক্ত রাষ্ট্রদূত, যেটা সার্জেই গোরের ক্ষেত্রে আপনি হয়তো আপত্তি করতে পারবেন না, কারণ তাকে অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হয়েছে ভারত সহ দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া। ফলে তার কিন্তু ম্যান্ডেটে রয়েছে সেটা। কিন্তু ব্রিটিশ হাই কমিশনের সেটা ম্যান্ডেট নয়। ব্রিটিশ হাই কমিশনে বাংলাদেশে যেগুলো করা যায় খুব সহজেই, একটা ছোট দেশ বলে হয়তো, যেটা আমাদের এখান থেকে মনে হয় যে এই ব্রিটিশরা এখনো সেই বা আমেরিকানরা এখন একটা ঔপনিবেশিক মানসিকতার মধ্যে আছেন, বাকি সবাইকে দক্ষিণ এশিয়ার কালা চামড়ার লোকেদের তাদেরকে প্রজা এখনো ভাবেন। ফলে তারা যখন তখন যত্রতত্র যেখানে সেখানে যান। তারা পাইলে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সঙ্গে দেখা করেন। ভারতে দেখা করা সম্ভব না, ভারতে অ্যালাউই করা হবে না। ভারত এত বড় একটা দেশ, সেখানে অ্যালাউ করা যায় না। সেখানে অ্যালাউ করা হয়, এটা প্রোটোকলের মধ্যে পড়ে না। আপনি চিফ জাস্টিসের সঙ্গে কেন দেখা করবেন, কি জন্য? আপনি বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে, আপনি কে? আপনি কেন কথা বলবেন? কিন্তু বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে এগুলোকে নিয়মমাফিক ভাবে মেনে নেয়, তাদের নানা রকম আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে। ভারত হলে কিন্তু ওই মার্কিন রাষ্ট্রদূতকে নোটিশ দেওয়া হতো কিভাবে আপনি এবং ব্রিটিশ হাই কমিশনার তিনি আরো কিছু সাক্ষাৎ করতে চেয়েছিলেন, আমি সেগুলো পরিষ্কার করে বলতে চাই না। সেগুলো সমস্ত ক্ষেত্রেই ভারত সরকারের কোনো অনুমতি ছিল না, কোনো অনুমতি নেই। কিন্তু তারা সম্মান জানানোর অর্থে তাকে তিনি এসছেন, তিনি তো আসতেই পারেন, তিনি অ্যাম্বাসেডার, তার তো চলাফেরার গতিবিধি নিয়ন্ত্রণ ভারত করতে পারে না। তিনি এসছেন তার হাই কমিশনে, তার হাই কমিশনে বসে তিনি কি করবেন সেটা তার বিষয়। কিন্তু হাই কমিশনের চৌহদ্দির বাইরেটা, হাই কমিশনটা সার্বভৌম যুক্তরাজ্য, কিন্তু হাই কমিশনের বাইরেটা ওটা ভারতবর্ষ, ওখানে সবকিছু করা যায় না। বাংলাদেশে করা যায়, বাংলাদেশে তারা গুরুত্ব দেয়। এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের কাছে একটা অপমান, বাংলাদেশের মানুষের কাছে অপমান। তারা অপমানিত কেন বোধ করেন না আমি এটাই বুঝি, কেন প্রধান বিচারপতি নিজে অপমানিত হন না আমি এটাও বুঝতে পারি। সেটাই, একজন অ্যাম্বাসেডর লেভেলের একজন বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন, সমস্যা কি হয় জানেন? সমস্যাটা এইটাই হয়, এর ফলে বহু জল্পনা তৈরি হচ্ছে। তাহলে কি ইউনূসকে সরিয়ে প্রধান বিচারপতিকে নিয়ে একটা কেয়ারটেকার সরকার তৈরি করা হচ্ছে? কারণ কেউ জানে না, কিন্তু আমি বলছি যে তিনি কিন্তু এই জল্পনাটার সুযোগ করে দিয়েছেন। ফলে কেউ যদি জল্পনা করে, ফেসবুকে লেখে, সোশ্যাল মিডিয়ায় লেখে, আপনি কাউকে দোষ দিতে পারবেন না, যদি তার সত্যতা আছে কি নেই কেউ জানি না। একজন আমেরিকান রাষ্ট্রদূত, তিনি প্রধান বিচারপতি সাক্ষাৎ করছেন, হেসে হেসে কথা বলছেন, বসার ভঙ্গিও হচ্ছে এমনই পা ছড়িয়ে দিয়ে বিচারপতির সামনে, এরকম। সেটা খুবই একটা, আমার মনে হয় বাংলাদেশের প্রধান বিচারপতির, তিনি কেন সহাস্য বদনে তাকে অ্যাকসেপ্ট করছিলাম জানি না। তিনি তো বাংলাদেশ সরকারের কাছে বলতে পারেন যে উনি কি আসছেন, যে ওনার কি কারণে আসছেন। অর্থাৎ আপনি বলুন, বাংলাদেশের বিচার ব্যবস্থার সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূতের কি সম্পর্ক? আমরা যেটা জানি, যে শেখ হাসিনা থাকাকালীন আমেরিকান যে ধরনের জাজমেন্ট কোটা নিয়ে দেওয়া হচ্ছিল, কোটার জাজমেন্টটাকে ঝুলিয়ে রাখা হচ্ছিল, সবটাই হচ্ছিল কিন্তু ওই বিদেশি রাষ্ট্রের নির্দেশে। সেটা শেখ হাসিনা ধরতে পেরেছেন অনেক পরে, ক্ষমতা প্রায় চলে যাচ্ছে তখন বুঝেছে, তার আগে ধরতে পারেনি। কেন কোটা আন্দোলনটাকে এত বৃহৎ করা হলো, এটা কিভাবে, কেন একজন
বাংলাদেশেরই আইনমন্ত্রী তিনি এ ব্যাপারে কি করছিলেন? রহস্যজনক না? বাংলাদেশের বিচার ব্যবস্থা তারা কেন এত প্রলম্বিত করছিল বিষয়টাকে? হঠাৎ সে ৫ই ডেটই দিয়ে দিল ৫ই আগস্ট যে ফাইনাল হিয়ারিং হবে। সেই ৫ই আগস্ট মানে যেদিন উৎখাত হয়ে গেল। অথচ তার আগে একটা লম্বা সময় দেওয়া হলো সেই তথাকথিত ছাত্রদের নামে শিবিরকে যে গোটাটা যাতে একটা আন্দোলন হতে পারে। এনিওয়ে যাই হোক সেগুলো তো এখন পোস্টমর্টেম এর ব্যাপার। কিন্তু আমার কাছে বলতে চাইছে আগামী দিনের সমস্ত নানা ধরনের জল্পনা তৈরির কিন্তু একটা আমি বলব প্রসূতি ঘর হচ্ছে আমেরিকা এবং ব্রিটিশের রাষ্ট্রদূত। দাদা, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবো, তার মাঝে একটু ছোট্ট ভিন্ন একটা বিষয়। আমরা যারা সংবাদ নিয়ে কাজ করি আমরা জানি আমাদের একটা উৎসাহ তৈরি হয়েছে। আজকে ভারতের প্রজাতন্ত্র দিবসের বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠান, এটা নিয়ে কোনো মিডিয়া কভারেজ নাই আমরা জানি, বা ভেতরের কোনো তথ্য আমরা পাবো না, কিন্তু যেখানে বাংলাদেশে এখন যারা ক্রিয়াশীল আছে, বিএনপি, জামাতে ইসলামী, অ্যাডভাইজাররা, উপদেষ্টারা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক যারা আছেন, সব হাই প্রোফাইল লোকজন একত্রিত হবে। বিএনপি এর মধ্যে আমন্ত্রণ পেয়েছে, তারেক রহমান আমন্ত্রণ পেয়েছেন, প্রণয় বর্মা নিজে দাওয়াত দিয়েছেন। এর কি বিশেষ কোনো মহত্ব আছে মনে করেন এই একটা ক্রাইসিস সময় যখন এরকম একটা গেট টুগেদার হতে যাচ্ছে? না আসলে বাংলাদেশে যেটা ভারতীয় হাই কমিশন তারা কিন্তু প্রজাতন্ত্র দিবস প্রতি বছরই নিয়ম করে পালন করেন। সেটা কখনো আগে হয় কখনো পরে হয়। ২৬ তারিখে যে দিনটা সেই দিনটা ভারতে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের সম্পর্কে ভারতীয় হাই কমিশনকেও ব্যস্ত থাকতে হয়। সেই জন্য এই অনুষ্ঠানটাকে তারা আগে করে সাধারণত আগে করে ফেলেন। তাৎপর্য বলতে এখন দেখতে হবে আমি এখনো জানি না। সেটা বাংলাদেশের সাংবাদিকরাই ভালো বলতো। কিছু সাংবাদিক আমন্ত্রিত হয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে তিনি আমন্ত্রিত, তিনি যাচ্ছেন। তাকে আমি বলেছি যে ভাই আমাকে অন্তত জানিও ওখান থেকে যে কারা, কারা গেলেন, কারা, কারা গেলেন না। আর আমন্ত্রিত কারা মোটামুটি একটা জানা আছে। ফলে আমন্ত্রিতের মধ্যে কি গেলেন না আমি তাদের সেই অনুষ্ঠানের শেষে হয়তো জানতে পারব। এক সময় তো জামাতকে দাওয়াত দিত না ভারতীয় হাই কমিশন, কিন্তু এখন তো অ্যালাউ করেছে, একটু তো মাত্রা এসছে। দাদা, আমি শেষ না ওই যে যে টপিক, যেটা একটা বোধহয় আমি একটা বলেছিলাম যে আগে অভিযোগ ছিল ভারত সমস্ত ডিম একটা ঝুড়িতে রাখতো। এখন ডিমগুলো ভাগ করে দিয়েছে। কিছু ডিম আওয়ামী লীগ, কিছু ডিম বিএনপি, কিছু ডিম জামায়াত, কিছু ডিম আর যদি কেউ চান আরো কিছু বাইরে রাখা আছে তারাও পেতে পারে। ডিম এখন মানে আর বৈষম্য বিরোধী ডিম বিলি হচ্ছে না। এখন সাম্যের ভিত্তিতে ডিম বিলি হচ্ছে। হ্যাঁ, তার মানে 5 আগস্টের মধ্যে দিয়ে ভারতের ক্যারেক্টারে ওই পরিবর্তন এসছে, এইটুক এইটুক না বলা কারণ যায়। বাংলাদেশে আজ যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে একরকম হতো, ডিম এক জায়গায় দিয়ে থাকতো। কিন্তু বাংলাদেশে যখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে, নতুন পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন সিদ্ধান্ত নিতে হয়, সেটাই নিয়ম। সেটা জয়শঙ্কর বলেছেন কমন সেন্স। কমন সেন্স দ্বারা চলতে হবে। দাদা, সবশেষ একটা বিশ্লেষণ চাই। আমাদের কানে নানান রকম খবর, আপনাদের ভারতীয় আনন্দবাজার পত্রিকা গতকাল রিপোর্ট নিউজ করেছে যে ভারত বাংলাদেশ মিয়ানমার সংঘর্ষের আশঙ্কা, এই হেডলাইনই তারা করেছে। মিয়ানমার বর্ডার সম্পর্কে আপনার ধারণা আছে, ভারতেও সেখানে যোগাযোগ আছে, রাশিয়ার আছে, আমেরিকার যোগাযোগ আছে, ইন্টারেস্ট আছে। আবার আমাদের রোহিঙ্গা শিবির কেন্দ্রিক বিভিন্ন খবর আমরা পাই, তাদের যে আরসা, আরাকান আর্মি, এদের তৎপরতা, আমাদের ভেতরে তৎপরতা, সার্বিক দিক মিলিয়ে আপনার কাছে কি ধরনের তথ্য, বা আপনি সেরকম কোনো শঙ্কা বোধ করেন কিনা, এটা দিয়ে না, আজকে অনুষ্ঠান শেষ। প্রথমত আমি বলবো যে মায়ানমারের একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে এবং সম্ভবত ২৫ তারিখে হয়তো শেষ পর্যায়ের ভোট আছে। এখন এই ভোটে আমরা দেখছি যে সকলের অংশগ্রহণে ভোট হচ্ছে না। ফলে সেখানে যে ধরনের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে সেটা মোটামুটি সেনা সমর্থিত সরকার। সেনা সমর্থিত একটি রাজনৈতিক দলের সরকার। আং সান সুচির এখনো হদিস জানা যায়নি। তিনি জেলে কেমন আছেন তাও আমরা জানি না। জেলেই আছেন কিনা তাও জানি না। জীবিত আছেন কিনা তাও জানি না। ফলে এরকম একটা অবস্থায় তার মধ্যে বিভিন্ন জায়গা থেকে ভারতের গোয়েন্দাদের কাছে আসছে রোহিঙ্গাদের সশস্ত্র করার একটা প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আরাকান আর্মি তাদেরও একটা সশস্ত্র যুদ্ধ তারাও করছে। এই পরিস্থিতিতে ভারতের মিয়ানমার মানে বাংলাদেশ ছাড়া মিয়ানমারের বেশ কিছু সীমান্ত ভারতের রয়েছে। কিছুদিন আগে মিয়ানমারে যে জঙ্গি শিবিরের জন্য ভারতীয় সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংসও করেছিল। ফলে আমি যে আশঙ্কাটার কথা আপনি বলছেন সেই আশঙ্কাটা মিয়ানমার নিয়ে আছে, নেই যে তা নয়। তবে ঠিক এই ধরনের সামরিক সিদ্ধান্তগুলো সাধারণত মিডিয়ায় প্রকাশ করে হয় না, এটা হয়ে যাওয়ার পর মিডিয়ায় জানা যায়।
ফলে আমি বলছি আশঙ্কা, একটা থ্রেট পারসেপশন ভারতের কাছে আছে। ফলে সেটার জন্য প্রতিরোধ করার জন্য ভারত কি প্রতিক্রিয়া নেবে, কি প্রক্রিয়া নেবে, কি সামরিক পদক্ষেপ নেবে, সেটা অন্তত প্রকাশ্যে কোনো আলোচনা হয় না। সেটা হওয়ার পরই বোঝা যাবে। আনন্দবাজার বলেছে যে বাংলাদেশের সঙ্গে সংঘাত হতে পারে। আমি বাংলাদেশের সঙ্গে সংঘাত কেন হবে আমি জানি না, কিন্তু পয়েন্ট হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় এই সংবাদটা আপনি বোধহয় আনন্দবাজার অনলাইনে দেখে থাকবেন আর কি। আনন্দবাজার অনলাইনে যে সংবাদটি অনলাইনে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটা কিন্তু বাংলাদেশে আনন্দবাজারে কিন্তু প্রিন্ট এডিশনে কিন্তু আমার চোখে পড়েনি। প্রিন্ট এডিশন ছিল, এটা মূলত প্রিন্ট এডিশনের খবর অনলাইনে খুব ছোট করে এসেছে। আচ্ছা, আমি কোনো কারণে মিস করেছি, কিন্তু আমি ভারতের আর কোথাও কিছু দেখিনি, আর কোথাও মানে দেখিনি খবরটা আর কি। আমি যেহেতু হয়তো আমি ট্রাভেল করছিলাম বলে মিস করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই থ্রেট পারসেপশনটা আছে বোধ বাংলাদেশ মায়ানমার দুদিক থেকেই আছে, নেই যে তা না। কারণ ওই যে বললাম রোহিঙ্গারা সশস্ত্র হচ্ছে, রোহিঙ্গারা তো বাংলাদেশে আছে, তাই না? বাংলাদেশের রোহিঙ্গাদের ক্যাম্পটা তো বাংলাদেশে, যারা ওখান থেকে বিতাড়িত হয়ে এসছে। ফলে সেই কারণেই বাংলাদেশের নামটা হয়তো জড়িয়ে আছে, কিন্তু আমি একটু খোঁজ নিয়ে ব্যাপারে বলতে পারবো, এখনো খোঁজ নেওয়া হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ দা, অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আপনার দীর্ঘ সুস্থতা কামনা করে শেষ করছি।